ওকে, তাহলে আমরা যেটা পড়তে চলেছি এখন, দ্যাট ইজ প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা রিলেটেড জিনিসপত্র তোরা আগেও পড়েছিস, ক্লাস 9-10-এ পড়েছিস, ঠিক আছে? তো বেসিক্যালি রিপিটেশন হবে, প্লান্ট হরমোন টরমোন এই সমস্ত জিনিসগুলোই আমরা বেসিক্যালি পড়বো, ঠিক আছে? তো দেখা যাক কি কি আছে। ভিজিবল প্রেজেন্টেশন, ভিজিবল আমার প্রেজেন্টেশন ভিজিবল তো? ওকে। সো প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের 11-এর চ্যাপ্টার, আমাদের রেসপিরেশনের নেক্সট টু রেসপিরেশনের পরের চ্যাপ্টার বা তাই হোক ওই জায়গাটাতে। তো বেসিক্যালি আমরা প্লান্টের ডেভেলপমেন্ট যদি দেখি, ঠিক আছে, প্লান্ট ডেভেলপমেন্ট, অল প্লান্ট সেলস আর ডিসেন্ডেন্টস অফ দ্য জাইগোট, দ্যাট ইজ ফার্টিলাইজড এগ, ঠিক আছে? তো যে কোনো রকম আমরা জানি, যে কোনো প্লান্ট বল, অ্যানিমালস বল, যাই বল না কেন, সব কিছুই কী থেকে তৈরি হয়? জাইগোট থেকে তৈরি হয়, যেটা কিনা আফটার ফার্টিলাইজেশন তৈরি হয়, ঠিক আছে? মেল নিউক্লিয়াস আর ফিমেল নিউক্লিয়াস ফার্টিলাইজ করে তৈরি করে জাইগোট। হ্যাপ্লয়েড মেল নিউক্লিয়াস fertilizes the haploid female nucleus, and then the zygote is formed, which is diploid by nature. The zygote develops into a mature plant through the growth and differentiation, forming roots, leaves, branches, flowers, fruits and seeds. Then they eventually die. So basically কি হয় না, জাইগোট যেটা কিনা পার্টিকুলারলি একটা সেল, ঠিক আছে, দিস ইজ আ জাইগোট, ইটস আ সিঙ্গল সেল, ওকে? নাও ইট ডিভাইডস কন্টিনিউয়াসলি বাই দ্য মাইটোসিস ডিভিশন, ওকে? মাইটোটিক ডিভিশন হচ্ছে এদের মধ্যে, অ্যান্ড দেন আস্তে আস্তে নাম্বার অফ সেল বাড়তে থাকছে, ক্লিয়ার? নাম্বার অফ সেল বাড়তে থাকবে এবং আস্তে আস্তে এটা কি হবে না, একটা বড় জিনিসে পরিণত হবে, এবং আফটার দ্যাট ইট উইল পাস থ্রু দ্য ডিফারেন্সিয়েশন ফেজ। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্ট হচ্ছে, মানে প্লান্টের যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট, প্লান্টের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো কি, রুট আছে, স্টেম আছে, লিফ আছে, ফ্লুট আছে, ফ্লাওয়ার আছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো এক একটা ধরনের সেল থেকে তৈরি হয়। তো বেসিক্যালি কি হচ্ছে, সেল থেকে টিস্যু ফর্মেশন হচ্ছে, অ্যান্ড সেই টিস্যু থেকে তৈরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট। এই যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্ট পার্টগুলো ডেভেলপ করা, আলটিমেটলি সোর্সে আছে কিন্তু এই একটা জিনিসই, একটা সেল, সিঙ্গেল সেল, ঠিক আছে? যেটা ডিভাইড হচ্ছে কন্টিনিউয়াসলি মাইটোটিক্যালি, অ্যান্ড ডিভাইড হতে হতে প্রথমে একটা বাঞ্চ অফ সেল তৈরি করছে, যেটাকে আমরা বলি এমব্রায়ো। এবার এই এমব্রায়োটা, এই এমব্রায়ো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ আছে, এখানে দেখানো আছে 8 সেল এমব্রায়ো, হার্ট শেপ এমব্রায়ো, গ্লোবিউলার এমব্রায়ো। তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম অফ এমব্রায়ো। এটা হচ্ছে বেসিক্যালি বাঞ্চ অফ সেলস, ঠিক আছে? অনেকগুলো সেল একসাথে একটা এমব্রায়ো ফর্মেশন করে। এই এমব্রায়োর ডিফারেন্ট ডিফারেন্ট যে পোর্শনস আছে, সেই পোর্শনসগুলো কী হয়, এবার মডিফাই হয়। মডিফাই হয় কীভাবে না, কোনো একটা পোর্শন ডিফারেন্সিয়েট হয়ে তৈরি করে রুট, কোনো একটা পোর্শন থেকে স্টেম, কোনো একটা পোর্শন থেকে লিফ, এইভাবে জিনিসপত্রগুলো তৈরি হতে থাকে বেসিক্যালি এই এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল বায়োলজি। বেসিক্যালি এই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রেও দেখা যায়, যাদের ক্ষেত্রে এমব্রায়ো ফর্মেশন হয় সবার ক্ষেত্রে দেখা যায়, এবং এক্ষেত্রে মেনলি ফাংশন করে কিছু প্রোটিনস, ঠিক আছে? যদিও সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তো আমরা সেই জায়গাটায় যাব না। নাও প্লান্ট গ্রোথে আসছি। গ্রোথ কি না, গ্রোথ ইজ এর ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ ইন সাইজ অফ অ্যান অর্গ্যান অর ইটস পার্টস ইন অ্যান ইন্ডিভিজুয়াল সেল। সো আমরা গ্রোথের ডেফিনেশন অলরেডি আমরা জানি, সো এটা নিয়ে আমাদের অত টেনশন কিছু নেই, কারণ একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছি হোয়াট ইজ গ্রোথ। ইট ইনভলভস মেটাবলিক প্রসেসেস দ্যাট কনজিউম এনার্জি। সো বেসিক্যালি গ্রোথ ইজ গ্রোথের মধ্যে কি হচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট যে মেটাবলিক প্রসেসগুলো আছে, সেগুলোই আমাদের কি হচ্ছে, আলটিমেটলি আমাদের গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই জায়গাটা নিয়েও আমাদের অত টেনশনের কিছু নেই। সো প্লান্ট গ্রোথ জেনারেলি ইজ ইনডিটারমাইনেট, ক্লিয়ার? বিকজ প্লান্ট গ্রোথের যে রেটটা, মানে কতটা বাড়বে, সেটার কোনো মানে একটা পার্টিকুলার নেই। কারণ আমরা দেখেছিলাম, যখন আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম, তখন বলেছিলাম যে প্লান্ট গ্রোথের ক্ষেত্রে প্লান্ট গ্রোথ হচ্ছে কোনো লিমিটেড না, একদম লাইফের লাস্ট ডে অবধি কিন্তু প্লান্ট গ্রোথ হতে থাকে। কিন্তু আমাদের অ্যানিম্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখি কি একটা লাইফের একটা নির্দিষ্ট ফেজ অবধি কিন্তু গ্রোথ হয়, আফটার দ্যাট কি হচ্ছে না, সেই গ্রোথটা আর হতে থাকে না, মানে গ্রোথটা স্টপ হয়ে যায়, অ্যান্ড দেন আমাদের বডি শ্রিঙ্ক করতে থাকে, মানে আবার ছোট হতে থাকে, ঠিক আছে? এটা রিভার্স গ্রোথ আমরা বলতে পারি, রিভার্স অফ গ্রোথ, ঠিক আছে? কিন্তু প্লান্টের ক্ষেত্রে কিন্তু প্লান্ট জীবনের বা লাইফের লাস্ট ডে অবধি কিন্তু গ্রো করে, ক্লিয়ার? প্লান্ট গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেম, ঠিক আছে? তো প্লান্ট গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেম, মানে কি, মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে? আমরা জানি মেরিস্টেমেটিক টিস্যু ডিফারেন্ট প্লেসে থাকে, এবং সেই
টিস্যুগুলো কি হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং স্টেটে থাকে, ঠিক আছে। মেরিস্টেমেটিক টিস্যুর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে এরা হচ্ছে মানে প্রচুর পরিমাণে ডিভাইড হতে পারে আর ডিভিশন হতে পারে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল নিয়ে তৈরি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে। দ্যাটস ওয়াই প্লান্ট গ্রোথ কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ। মেরিস্টেমেটিক সেলস হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড অ্যান্ড সেলফ perpetuate, that is যেটা আমি বললাম continuously division until the death of them. The growth where new cells are always added to the plant body by the activity of the meristem is called open form of growth, ঠিক আছে। এবার মেরিস্টেমেটিক টিস্যু সব জায়গায় থাকে না প্লান্টের, আমরা যদি পড়েছিলাম ছোটোবেলায় আমরা জানি বা এই ক্লাসেও পড়েছি আমরা, ঠিক আছে। তো মেরিস্টেমেটিক টিস্যুগুলো কোথায় থাকে, মেনলি স্টেমের একদম যে টপ সেখানে থাকে, যেটাকে বলি আমরা শুট অ্যাপেক্স, ঠিক আছে, বা শুট সেই জায়গাটায় থাকে। আর কোথায় থাকে, যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চের অ্যাপেক্সে থাকে, ক্লিয়ার। তো তারপর থাকে হচ্ছে ইন্টারনোড, নোড, এইসব জায়গাগুলোতে কিন্তু আমার মেরিস্টেমেটিক টিস্যু থেকে থাকে, যে জায়গাগুলো থেকে আর কি এই মেরিস্টেমেটিক টিস্যু কন্টিনিউয়াসলি ডিভাইড করে, সেল ডিভিশন করে, অবভিয়াসলি মাইটোসিস ডিভিশন, এবং মাইটোসিস ডিভিশন হতে থাকলে কন্টিনিউয়াসলি কী হয়, প্লান্টের সাইজ বাড়তে থাকে, ক্লিয়ার। নেক্সট, প্লান্ট গ্রোথ প্লান্টের যদি আমরা গ্রোথকে ক্লাসিফাই করি তো আমরা দুটো ক্লাসে ক্লাসিফাই করতে পারছি, প্রাইমারি গ্রোথ অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ। হোয়াট ইজ প্রাইমারি গ্রোথ অফ প্লান্ট? ইট অকার্স ডিউ টু দ্য রুট এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড শুট এপিক্যাল মেরিস্টেম। ওকে, ইট কজেস দ্য ইলংগেশন অফ প্লান্ট অ্যালং দেয়ার অ্যাক্সিস। তাহলে প্রাইমারি গ্রোথ কাকে বলা হয়? প্লান্টের যে ভার্টিক্যাল গ্রোথ, ঠিক আছে, ভার্টিক্যাল মানে লম্বালম্বি যে গ্রোথ, সেটাকে আমরা বলতে পারি প্রাইমারি গ্রোথ, মানে লম্বায় বাড়ছে, স্টেম হচ্ছে লম্বায় বাড়ছে, টল হচ্ছে, আর রুট হচ্ছে নিচের দিকে আমরা জানি টুয়ার্ডস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইনক্রিজ করে। তো রুট হচ্ছে আমাদের মাটির তলায় এবং গ্র্যাভিটি অ্যান্ড ওয়াটার যেদিকে টানে সেই দিকে চলে যায় সোজা। তো বেসিক্যালি যে ভার্টিক্যাল গ্রোথ আমরা বলতে পারি, প্লান্টের যে ভার্টিক্যাল গ্রোথ মানে লম্বায় বাড়া, নিচের দিকে বেড়ে যাওয়া, রুট লম্বা হওয়া আর শুট লম্বা হওয়া, সেটাকে আমরা বলতে পারি প্রাইমারি গ্রোথ। অ্যান্ড হোয়াট ইজ সেকেন্ডারি গ্রোথ? হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি গ্রোথ? না, এক সেকেন্ড, what do you mean by secondary growth? Now it occurs due to the lateral meristems, vascular cambium and cord cambium. The cause is to increase the girth of the organs. So basically what is সেকেন্ডারি গ্রোথ? না প্লান্টটা কি হচ্ছে না সাইডে বাড়ছে, সাইডে মানে আমরা বলতে পারি হরাইজেন্টালি যে বৃদ্ধিগুলো গ্রোথটা হচ্ছে, মানে শাখা প্রশাখা ব্রাঞ্চেসের নাম্বার বেড়ে যাচ্ছে, ফ্রুট হচ্ছে, তোর হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে, ব্রাঞ্চেস বাড়ছে, তারপর হচ্ছে গিয়ে তোর লিভস তৈরি হচ্ছে। দ্যাট ইজ ভালো করে যদি আমরা একদম এক কথায় বলি, হরাইজেন্টাল গ্রোথটাকে এই ভার্টিক্যাল গ্রোথটাকে বলি প্রাইমারি গ্রোথ, আর হরাইজেন্টাল গ্রোথটাকে আমরা বলি সেকেন্ডারি গ্রোথ, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট যে অর্গ্যানগুলো আছে সেগুলোর যে গ্রোথ হওয়া সেটাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। At cellular level, growth occurs due to the increase in the amount of protoplasm. Cellular level এ গ্রোথটা কিভাবে হয় না, amount of protoplasm increase করে, that's why the সেলের সাইজ বেড়ে যায়, আর প্রত্যেকটা সেলের সাইজ যদি বেড়ে যায় ওভারঅল তাহলে প্লান্টের সাইজ বেড়ে যাবে, তাই না? বোঝা যাচ্ছে আমার কথা না বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছি। Okay. Increase in the protoplasm is difficult to measure directly, so growth is measured by parameters like increase in fresh weight, dry weight, length, area, ভলিউম অ্যান্ড সেল নাম্বার। তো বেসিক্যালি ওইভাবে তো প্রোটোপ্লাজমের অ্যামাউন্ট কতটা বাড়লো মাপা যায় না, যে 1 লিটার ছিল 2 লিটার হয়ে গেল, বা 1 সিসি ছিল 2 সিসি হয়ে গেল, এইভাবে তো মেজার করা কোনোদিন পসিবল না, এখন অবধি পসিবল না। তো কিভাবে মেজার করা হয় না, সেল নাম্বার কাউন্ট করতে পারি আমরা, ঠিক আছে। একটা শুট এপিক্যাল বা একটা রুট এপিক্যাল মেরিস্টেম নিয়ে আমি সেখানে যদি আমরা দেখি যে কত সেল তৈরি হচ্ছে, সেটাকে যদি আর্টিফিশিয়ালি ইনভিট্রো কন্ডিশনে আমরা দেখি, মানে ল্যাবরেটরিতে, তো সেখানে আমরা দেখতে পাবো যে একটা মেইজের রুট এপিক্যাল পার্টিকুলারের কথা বলা হচ্ছে, মেইজ রুট এপিক্যাল মেরিস্টেম ক্যান প্রডিউস মোর দ্যান 70,500 নিউ সেলস পার আওয়ার। সো বেসিক্যালি ইটস আ স্ট্যাটিস্টিক ভ্যালু, যেটা কিনা একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে পাওয়া গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি আর কি আমরা মেজার করতে পারি, সেল সাইজ মেজার করতে পারি, ঠিক আছে, লেন্থ মেজার করতে পারি, সেটা দিয়ে আমরা গ্রোথ মেজার করতে পারি, গ্রোথ অফ এ পোলেন টিউব, সারফেস এরিয়া মেজার করতে পারি, গ্রোথ অফ ডরসিভেন্ট্রাল লিপ, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলোকে আমরা মেজার করতে পারি। আমরা তো ওইভাবে প্রোটোপ্লাজমের অ্যামাউন্ট মেজার করতে পারবো না, তো আমাকে এইগুলোকে মেজার করতে হবে, এই ফ্যাক্টরগুলোকে মেজারমেন্ট করে যদি দেখি এগুলোর মধ্যে গ্রোথ নোটিস হচ্ছে, দ্যাট মিনস গ্রোথ হচ্ছে। 3 phases of growth. There are 3 phases of growth. আমাদেরও যদি দেখি আমাদের অনেকগুলো ফেজেস আছে গ্রোথের, ঠিক আছে, আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি
কি কি মনে পড়ছে আমাদের, যেগুলোকে আমরা বলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কিছু ফেজেস আছে, ঠিক আছে? কি কি ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ঠিক আছে? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ আছে। যেটা ফার্স্ট ফেজটাকে বলা হয় আমাদের বাংলায় বললে যেটাকে চাইল্ডহুড, বা তোর একদম না, একদম ফার্স্টটা হচ্ছে জাস্ট বর্ন যেটাকে বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে তোর চাইল্ডহুড, দেন হচ্ছে তোর কি যেন বলে, অ্যাডোলোসেন্স, ঠিক আছে? এরকম পরপর পরপর টাইমিংগুলো আসছে, তারপর আসছে তোর ম্যাচিওর অ্যান্ড দেন ফাইনালি ওল্ড এজ যেটাকে আমরা বলছি। তো এগুলো হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে। প্লান্টের ক্ষেত্রেও কিন্তু এরকম গ্রোথের ফেজ আছে। কি কি? মেরিস্টেমেটিক ফেজ, ইলংগেশন ফেজ, ম্যাচুরেশন ফেজ। তো প্লান্টের গ্রোথের কি ফেজ আছে? মেরিস্টেমেটিক ফেজ, ইলংগেশন ফেজ, ম্যাচুরেশন ফেজ, ঠিক আছে? The first key, meristematic phase. What is meristematic phase? It occurs in the meristems at the root apex and shoot apex. তো মেনলি আমার মেরিস্টেমেটিক যে টিস্যু বা মেরিস্টেমেটিক যে সেল যেগুলো থাকে, সেগুলো কোথায় থাকে? রুট অ্যাপেক্স অ্যান্ড শুট অ্যাপেক্স, মানে রুটের একদম টপে আর শুটের একদম টপে। Here cells have rich protoplasm and large nuclei. Cell walls are primary thin and cellulosic with abundant plasmodesmata. তো আমরা জানি এগুলো প্লান্ট সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স, যে প্লান্ট সেলের যে সেল ওয়াল হয় সেটা থিন অ্যান্ড সেলুলোজিক উইথ অ্যাবান্ডেন্ট অফ প্লাজমোডেসমাটা, মানে প্রচুর পরিমাণে প্লাজমোডেসমাটা থাকে, অ্যান্ড সেলুলোজ এর প্রাইমারি কম্পোনেন্ট, সেটাও আমরা জানি। ইলংগেশন ফেজ কি না? ইট অকার্স ইন দ্য সেলস অফ প্রক্সিমাল টু মেরিস্টেমেটিক জোন। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক জোনের ঠিক প্রক্সিমাল, মানে সবচেয়ে কাছাকাছি বা নেক্সট যে লেয়ারটা থাকে, সেখানে হচ্ছে ইলংগেশন ফেজটা দেখা যায়। Cells have increased vacuolation in size and new cell wall deposition. তো বেসিক্যালি এই যে প্লান্ট গ্রোথের যে ডিফারেন্ট ফেজ, আমরা যখন রুট পড়েছিলাম, মনে করে দেখ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়েছিলাম, তখন রুটের ডিফারেন্ট রিজিয়নগুলোতে আমরা গ্রোথগুলো দেখেছিলাম, সেটার সাথে যদি কোরিলেট করতে পারিস খুব ভালো করে বুঝতে পারবি। অ্যান্ড ফাইনাল ফেজ ইজ দ্য ম্যাচুরেশন ফেজ। ইট অকার্স ইন দ্য সেলস ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপেক্স। ক্লিয়ার? তো অ্যাপেক্সের পরেও আর কি যে জায়গাগুলো আছে, মানে মেরিস্টেমেটিক টিস্যুর প্রক্সিমাল না, ডিস্টাল যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে যে গ্রোথ ঘটে, সেটাকে বলা হয় ম্যাচুরেশন ফেজ। দ্য সেলস অ্যাটেইন ম্যাক্সিমাল সাইজ ইন টার্মস অফ ওয়াল থিকেনিং অ্যান্ড প্রোটোপ্লাজমিক মডিফিকেশন। সেকেন্ড লাইনগুলো যেটা বলা হয়েছে কী কী চেঞ্জেস হচ্ছে সেটা বলা হচ্ছে, আর ফার্স্ট লাইনে যেটা বলা হয়েছে, ফার্স্ট সেন্টেন্সগুলো যেটা বলা হয়েছে যে কোথায় হচ্ছে। তাহলে মেরিস্টেমেটিক ফেজ নামেই আছে, মেরিস্টেমেটিক টিস্যুগুলোতে হচ্ছে, দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য রুট অ্যাপেক্স অ্যান্ড শুট অ্যাপেক্স। ইলংগেশন ফেজ হচ্ছে কোথায়? প্রক্সিমাল সেলস টু দ্য মেরিস্টেমেটিক সেল, মানে মেরিস্টেমেটিক সেলের একদম কাছাকাছি যে সমস্ত সেলগুলো আছে। আর ম্যাচুরেশন ফেজ কোথায় হচ্ছে না? অ্যাওয়ে ফ্রম দ্য মেরিস্টেমেটিক সেল বা ডিস্টেন্ট প্লেসেস ফ্রম দ্য মেরিস্টেমেটিক সেল, মানে যেগুলো আর কি মেরিস্টেমেটিক সেলের থেকে দূরে যে সমস্ত জায়গাগুলো বা সেলগুলো আছে, সেখানে হচ্ছে আমার ম্যাচুরেশন ফেজ। তাহলে তিনটে ফেজ অফ গ্রোথ বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বোর্ডে। তো গ্রোথ রেট বলতে কি বুঝি? ইট ইজ দ্য ইনক্রিজ গ্রোথ পার ইউনিট টাইম। তো অবভিয়াসলি রেট মানে আমরা সব কিছুই বুঝি, যে কোনো কিছুর রেট মানে কি, যেটার বলা হচ্ছে, যেমন এখানে গ্রোথ রেট মানে কি, দ্য ইনক্রিজড গ্রোথ পার ইউনিট টাইম। আমরা যদি স্পিড কিছুর একটা রেট বলি, ঠিক আছে, ডিভাইডিং রেট, ডিভিশন রেট বলি, তাহলে কি বলবো? নাম্বার অফ ডিভিশন পার ইউনিট টাইম। তো যেভাবে আর কি রেট যে কোনো কিছুর বার করা হয়, সেটাকে আমরা বলি পার ইউনিট টাইমের রেসপেক্টে আমরা রেট ডিটারমাইন করি। দ্য গ্রোথ রেট মে বি অ্যারিথমেটিক অর জিওমেট্রিক্যাল। অ্যারিথমেটিক মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম। দেখ ছবিতে দেখ, ভালো করে বুঝতে পারবি। এটাকে বলা হয় অ্যারিথমেটিক রেট, ঠিক আছে? মানে 1 থেকে 2 হলো, 2 থেকে 3টে হলো, 3টে থেকে 4টে হলো, 4টে থেকে 5টা হলো। যেভাবে আমাদের টাকা মানে আমরা ধর সাপোজ প্রত্যেক দিন পিগি ব্যাংকে টাকা ফেলছি, 1 টাকা, আবার 1 টাকা পরের দিন, তাহলে হলো 2 টাকা, পরের দিন আবার 1 টাকা, 3 টাকা, পরের দিন আবার 1 টাকা, 4 টাকা। এটা গেলো অ্যারিথমেটিক গ্রোথ। আর বি হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। জিওমেট্রিক গ্রোথ কি না? প্রথম দিন 1 ছিল, তারপরে 2 হলো, তারপরে 4 হলো, 4 থেকে 8 হবে, মানে ডাবল হতে থাকবে, অলওয়েজ ডাবল, ঠিক আছে? যেটা আমরা মাইটোটিক ডিভিশনের ক্ষেত্রে দেখতে পাই, যে 1 to 2, 2 to 4, 4 to 8, 8 to 16, 16 to 32, 32 to 64, এইভাবে বাড়তে থাকে। তো জিওমেট্রিক্যাল রেটটা দেখ অনেক তাড়াতাড়ি অনেক বেশি বেড়ে যায়, কিন্তু অ্যারিথমেটিক রেটে অতটাও কিন্তু বাড়ে না। তো সবসময় টাকা জমা যদি শুরু করিস, টাকা জমানো, ঠিক আছে, মানে প্রথম দিন পিগি ব্যাংকে 1 টাকা ফেললি, তারপরের দিন 2 টাকা ফেললি, ঠিক আছে, তারপরের দিন 2 টাকার বদলে 4 টাকা ফেলবি, তারপরের দিন 8 টাকা ফেলবি। এইভাবে যদি টাকা জমাতে পারিস, ঠিক আছে, মোটামুটি 1 বছর অবধি পারবি না, যদি 1 বছর কোনো কারণে জমিয়ে ফেলতে পারিস, তুই বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্সন হয়ে যাবি, মানে বড়লোক পার্সন, ঠিক আছে? এইভাবে যদি বানাতে পারি, বেশি দিন করতে হবে না, 30 দিন কর, দ্যাটস এনাফ। 30 দিন করতে পারলেই হয়ে যাবে, তোর মোটামুটি যা টাকা হয়ে যাবে, কয়েক লাখ টাকা হয়ে যাবে 30 দিন যদি এইভাবে কন্টিনিউস করিস। মানে প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 1-এর ডবল 2 টাকা, তারপরের দিন 2-এর ডবল 4 টাকা, ঠিক আছে? এইভাবে করতে থাক,
তো নিজে বুঝতে পারবি কত টাকা জমে গেছে, ঠিক আছে? একটা ভালো সাজেশন দিলাম। তাই বলে ওই ডবল করার জন্য আবার চুরি ডাকাতি করতে যাস না যেন, কারণ মোটামুটি 10 দিনের পর থেকে যে টাকাটা লাগবে ডবল হয়ে, সেটা করতে গেলে চুরি ডাকাতি করতে হবে 10-15 দিনের পর থেকে যে টাকাটা লাগবে। তো যাই হোক, তো বেসিক্যালি অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে একটা যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে সেটা হচ্ছে LT ইকুয়াল টু L0 পার্ট RT। তো ম্যাথমেটিক্যাল গ্রোথ এরকমই হয়, তো লিনিয়ার একটা গ্রোথ দেখা যায়, ঠিক আছে? ইট ইজ দ্য ফলোয়িং মায়োটিক সেল ডিভিশন, অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউস টু ডিভাইড হোয়াইল দ্য আদার ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর। তো বেসিক্যালি কখন অ্যারিথমেটিক গ্রোথ দেখবো? যখন আমার ধর মাইটোসিস হলো, একটা থেকে দুটো সেল তৈরি হলো, ঠিক আছে? তখন একটা সেল কি হবে না ম্যাচুরেশন অ্যান্ড হয়ে যাবে, অ্যান্ড আরেকটা সেল আবার ডিভাইড করবে, ঠিক আছে? মাইটোসিস ডিভিশনে আমরা কি জানি 1 to 2, 2 to 4 এইভাবে হয়। সাপোজ তোর আমরা যদি একটু ড্রয়িং করি, হ্যাঁ, এটা একটা সেল ছিল, মাইটোসিস ডিভিশন হয়, এখান থেকে দুখানা তৈরি হলো, ঠিক আছে? এইরকম হয়, তাই তো? এবার দেখা গেল এই দুটোর মধ্যে এইটা ফার্দার ডিভাইড করলো, ঠিক আছে? এইটা ফার্দার ডিভাইড করলো, কিন্তু তার আগেরটা যেটা ছিল সেটা যে কোনো কারণেই হোক আর ডিভিশন করলো না, ইদার হয়তো সেটা ম্যাচিউরেশনে চলে গেল বা ডিফারেন্সিয়েশনে চলে গেল অথবা সেল ডেড হয়ে গেল, ঠিক আছে? তো বেসিক্যালি এরকম যে গ্রোথটা পাবো তখন আমি সেটাকে বলবো অ্যারিথমেটিক গ্রোথ। ক্লিয়ার? এটাকে আমি বলবো অ্যারিথমেটিক গ্রোথ। আর জিওমেট্রিক হলে দুটো সেলই মাইটোসিসের ফলে তৈরি হচ্ছে যে দুটো সেল, সেই দুটোই আবার ডিভাইড করবে, 2 থেকে 4 এরকম হতে থাকবে। তো বেসিক্যালি অন প্লটিং দ্য লেন্থ অফ অ্যান অর্গ্যান এগেইনস্ট টাইম এ লিনিয়ার কার্ভ ইজ অবটেইনড, যেটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে LT ইকুয়াল টু L0 প্লাস RT। লিনিয়ার কার্ভের ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা কি হয়, y ইকুয়াল টু mx প্লাস c, এখানেও সেরকম। LT হচ্ছে লেন্থ অ্যাট t টাইম, L0 হচ্ছে লেন্থ অ্যাট 0 টাইম, আর হচ্ছে গ্রোথ রেট, ঠিক আছে? এর স্লোপটা যদি আমি বার করতে পারি দেন আই উইল গেট মাই অ্যান্সার। এই যে কার্ভটার আছে যে স্লোপটা, সেটাকে আমি যদি বার করতে পারি সেই স্লোপটাই হবে কি না আমার গ্রোথ রেট। ক্লিয়ার? জিওমেট্রিক্যাল গ্রোথ কোনটা? হোয়েন বোথ ডটার সেল কন্টিনিউ টু মাইটোটিক সেল ডিভিশন, মানে একটা থেকে দুটো তৈরি হলো, সেই দুটো সেল আবার ডিভাইড করবে, 4টে তৈরি করবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে কার্ভটা পাই এটাকে বলা হয় সিগময়েডাল কার্ভ। কি ধরনের কার্ভ বলা হয়? এটাকে সিগময়েডাল কার্ভ বা সিগময়েড কার্ভ, ঠিক আছে? এস টাইপের, দেখ শেপটা অনেকটা এস এর মতন। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই ধরনের গ্রোথকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। ক্লিয়ার? ইন মোস্ট সিস্টেম দ্য ইনিশিয়াল গ্রোথ ইজ স্লো অ্যান্ড দেন ইট ইনক্রিজেস র্যাপিডলি। তো বেসিক্যালি এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ যে দেখা যাচ্ছে বা এই যে সিগময়েডাল কার্ভ দেখা যাচ্ছে, এই সিগময়েডাল কার্ভের 3টে ফেজ থাকে, ঠিক আছে? এই যে সিগময়েডাল কার্ভ এস শেপ যে কার্ভটা পেলাম, এর 3টে ফেজ থাকে। একদম শুরুতে দেখ এই জায়গাটায় অলমোস্ট গ্রোথটা নালিফাই হয়ে থাকে। ওই যে তুই টাকা জমানোর আমি তোকে একটা সাজেশন দিলাম না, সাজেশন দিলাম তো একটা টাকা জমানোর, ওই জন্য টাকাটা প্রথম দিন কি দেখছিস তুই না, প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, খুব হাসি পাচ্ছে তোর ক টাকা হচ্ছে, 1 টাকা ফেললাম, 2 টাকা ফেললাম, 4 টাকা ফেললাম। ওই প্রথম 5 দিন 6 দিন মালুম পড়বে না, যেই 7 দিনের দিন চলে যাবি তখন বাবা কত টাকা দিতে হচ্ছে, 8 দিনের দিন আরও বেশি, তারপর দেখবি চুরি ডাকাতি হচ্ছে ওই টাকা জমানোর জন্য, পিগি ব্যাংকে ফেলার জন্য, ঠিক আছে? তো এই প্রথমের ফেজটাতে গ্রোথটা মালুম পড়ে না, এটাকে বলা হয় ল্যাক ফেজ। দেখ ছোট্ট ছিল, দেখ কত ছোট্ট থেকে কত তাড়াতাড়ি বড় হচ্ছে। এই জায়গাটা তুই যখন দেখিস ও 1টা থেকে 2টো হয়েছে, 2টো থেকে 4টে হয়েছে, ও কোনো ব্যাপার না, ঠিক আছে? 1 টাকা ফেলেছি, 2 টাকা ফেলেছি, 4 টাকা ফেলেছি, কি এমন ব্যাপার, পিগি ব্যাংকে ফেলেছি। যেই 2 দিন পরে ফেলতে যাবি দেখবি তখন এরকম চচ্চর করে বেড়ে যাচ্ছে। যখনই 32 হয়ে গেল, তারপর 64, 128, 256, তখন বুঝতে পারবি টেটটা। এটা মাত্র বেশি দিন লাগবে না, 7 দিন লাগবে। দিনে যখন 256 টাকা করে পিগি ব্যাংকে ফেলতে হবে তখন বুঝে নে কী অবস্থা হবে। এবং এটা তোকে যদি 1 মাস কন্টিনিউ করতে হয় তাহলেই ব্যাস তোর লাইফ সেট হয়ে যাবে, যদি 1 মাস কন্টিনিউ করতে পারিস। তো এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ, এই শুরুটাকে বলা হয় ল্যাক ফেজ, অ্যান্ড ফাইনালি গিয়ে একটা সময় পর গিয়ে গ্রোথ স্টপ হয়ে যায়, তখন আর গ্রোথ হয় না, তখন সেটাকে বলা হয় স্টেশনারি ফেজ। এরকমভাবে কার্ভটা এরকম চলতে থাকে, ঠিক আছে? তাহলে বোঝা গেল মজাটা? হ্যালো? হ্যাঁ স্যার বুঝাচ্ছি। এই রিকি আছে এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন প্লটিং দ্য প্যারামিটার অফ গ্রোথ এগেইনস্ট টাইম উই ক্যান গেট এ টিপিক্যাল সিগময়েড কার্ভ, যেটা হচ্ছে এই এস টাইপের নেচার। সিগময়েড কার্ভের 3টে রিজিয়ন থাকে, প্রথমের রিজিয়নটাকে বলা হয় ল্যাক ফেজ, তারপরেরটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ, অ্যান্ড ফাইনালি স্টেশনারি ফেজ, ঠিক আছে? কিসের এগেনস্টে কার্ভ করলাম না, সাইজ এগেনস্ট টাইম, ঠিক আছে? এটা ভালো করে বুঝে রাখ, ওই যে যেটা বললাম আবারও বলছি, তুই 1 টাকা করে যদি পিগি ব্যাংকে টাকা ফেলতে পারিস মানে এই জিওমেট্রিক্যাল রেটে, তাহলে 1 মাসের মধ্যে তুই যা বড় লোক হয়ে যাবি, তুই বাড়ি বানিয়ে ফেলতে পারবি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি তোকে, 1 মাস লাগবে টাইম। কেন? কারণ প্রথম দিন 1 টাকা ফেললি, পরের দিন 2 টাকা ফেললি, তারপরের দিন 4 টাকা ফেললি, তারপরের দিন 8 টাকা ফেলছিস, তারপরের দিন 16, তারপরের দিন 32,
তারপরের দিন 64, তারপরের দিন 128, তারপরের দিন 256, তারপরের দিন 512, তারপরের দিন 1024। কদিন লাগছে এই জায়গাটায় রিচ করতে? মাত্র 11 দিন। এবার 1024-এর পর 2028, নে ফেল, চুরি দাগাতি করতে বেরোতে হবে। তারপর কত ফেলতে হবে পিগি ব্যাংকে? 4056। তারপর কত ফেলতে হবে? 8102, ঠিক আছে। তারপর কত ফেলতে হবে? 16204। তারপর কত ফেলতে হবে? 32408 ডেইলি, ঠিক আছে। কি বলেছিলাম? ডেইলি ডবল করে ফেলতে হবে, পারবি না। কদিন হলো? অলরেডি এখন দাঁড়ালো 16 দিন, মাত্র হাফ অফ দ্য মান্থ হয়েছে। কত টাকা জমিয়ে ফেলেছিস ভাব, অলমোস্ট 1 লাখের কাছাকাছি, অলমোস্ট 1 লাখের কাছাকাছি। এবার এটা যদি কন্টিনিউ করতে থাকে আর 16 দিন, তাহলে বুঝে নে কত টাকা তোর জমবে অ্যাকাউন্টে। তুই যদি এটা করতে পারিস দেন ইউ উইল গেট রিচ। ওকে, করে দেখাস। স্যার ও লিখেছে, তারা বলছি, ও লিখেছে স্যার বাড়ি হবে না, ইনকামই তো করি না। না বললাম তাই, লোকে শুনে বলবে কি 1 টাকা করে ফেলা শুরু কর, ডবল করতে করতে যা, ঠিক আছে। কি মনে হচ্ছে শুনে? প্রথম 2-3 দিন কিচ্ছু মালুম হবে না, 2 টাকা ফেলছি, 4 টাকা ফেলছি, 8 টাকা ফেলছি, তাই তো। প্রথম 2-3 দিন কিচ্ছু মালুম হবে না, যেই 64 হলো, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, 128 হলে মা এত বেড়ে গেল কেন। তারপরের দিন 256 টাকা ফেলতে হচ্ছে, মা কোত্থেকে পাবো? সে না খুঁজে খাজে দিলাম 512 টাকায়, মা টাকা শেষ, যা। ঠিক আছে, সো ইটস দ্য ট্রিক টু গেট রিচ। যদি করতে পারিস 1 মাস কর, মোটামুটি ব্যাংক ব্যালেন্স 10 কত হয়ে যাবে, কত যেন আছে হিসাব, যা হয়ে যাবে তোর মোটামুটি বাড়ি টাড়ি তৈরি হয়ে যাবে সব। বাড়ি তৈরি হয়ে ভালো BMW গাড়ি টাড়ি কিনে ভালোভাবে থাকতে পারবি। 1 মাস টাকা ফেলে যেতে হবে, 1 টাকা থেকে শুরু করে ডবল করে যাবি, জাস্ট প্রত্যেক দিন ডবল। স্যার তোমাকে ট্রাই করতে বলছে। আমার নেই ভাই, আমার ও লিখেছে। ওই মোটামুটি 7 দিন পরে গিয়ে আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমার 7 দিনের বেশি করতে পারবো না, 7 দিনের পর আবার এই 1 দিনের হিসাবে ফিরে আসতে হবে, 1-2 করে করে ফেলতে হবে। আমাকে 7 দিনে করতে হবে, বুঝেছিস। 1 সপ্তাহ এরকম করবো, তারপর আবার 1 সপ্তাহ রেস্ট, আবার 1 সপ্তাহ করবো, তাহলে করতে পারবো। তো যাই হোক, তো এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে W1 ইজ ইকুয়াল টু W0 ইন্টু e⁻RT, যেখানে সবকটা কী কী ইন্ডিকেট করছে লেখা আছে। ই হচ্ছে যেটাকে বেস অফ ন্যাচারাল লগারিদম, টি টাইম, আর হচ্ছে গ্রোথ রেট, ঠিক আছে। W1 ফাইনাল সাইজ, W0 হচ্ছে ইনিশিয়াল সাইজ। তো এই ফর্মুলা দিয়ে পাওয়া যায়। ফর্মুলাগুলো একটু মনে রাখিস নিটের জন্য। কার্ভের নেচারটা মনে রাখিস, সিগময়েড কার্ভ, আগেরটার ক্ষেত্রেও মনে রাখিস লিনিয়ার কার্ভ, পরীক্ষায় কোশ্চেন আসে। তো 2 ওয়েজ অফ কোয়ান্টিটেটিভ কম্পারিজন অফ গ্রোথ রেট, মানে অ্যাবসলিউট গ্রোথ আর রিলেটিভ গ্রোথ। দেখ, হোয়াট ইজ অ্যাবসলিউট গ্রোথ রেট? মেজারমেন্ট অ্যান্ড কম্পারিজন অফ টোটাল গ্রোথ পার ইউনিট টাইম। And what is relative growth rate? Measurement of the growth of the given system per unit time expressed in a common basis per unit initial প্যারামিটার, ঠিক আছে। তো অ্যাবসলিউট গ্রোথ রেট মানে হচ্ছে তুই সেটাকে পার্টিকুলার একটা জিনিসের গ্রোথকে মেজার করছিস। সাপোজ এই যে পাতাটা, এটার গ্রোথকে মেজার করছিস। আর রিলেটিভ কখন? যখন অন্য আরেকটা কিছুর প্যারামিটার ধরে নিয়ে, একটা প্যারামিটার বা একটা কম্পারিজন ধরে নিয়ে তার সাথে সেটার রেসপেক্টে তুই তাকে এক্সপ্রেস করবি, তখন তাকে বলা হবে কি না রিলেটিভ গ্রোথ রেট। এই জায়গাটা নিয়ে অত চাপ নেই, এখানটা বেশি করতে হবে না, এর থেকে কোশ্চেন আসে না। So what are the conditions essential for growth? We all know water, oxygen, nutrients, temperature, light and gravity, এগুলো সবই আমাদের দরকার ফর গ্রোথ। ওকে, তো এখানটা আর এক্সপ্লেন করার কিছু নেই, সবাই আমরা জানি। নেক্সটে চলে যাচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এটা গেল আমাদের প্লান্ট গ্রোথ। তাহলে প্লান্ট গ্রোথ দুরকম, মানে একটা হচ্ছে তোর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। আর যদি আমরা গ্রোথ রেটের ওপর দেখি, তাহলে দেখবো দুরকম রেট হয়, গ্রোথ রেট দুরকম হয়। একটা হচ্ছে আমার লিনিয়ার গ্রোথ রেট, ঠিক আছে, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল গ্রোথ রেট, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের কার্ভ পাই, আর ফর্মুলা দুটো মনে রাখলেই হয়ে যাবে, ব্যাস। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন। 3টে টার্ম আছে। কি কি? ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন। খুব গুরুত্বপূর্ণ জায়গা রিকি, এই জায়গাটা ভালো করে বুঝবি। ডিফারেন্সিয়েশনস মানে হচ্ছে বিভেদন, আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, এই জায়গাটা আমার ডিফারেন্সিয়েশনের মানেটা মনে নেই। আর রিডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পুনর্বিভেদন, ঠিক আছে। বাংলা বই একটু দেখে নিস। ডিফারেন্সিয়েশনের বাংলা বিভেদন, আর রিডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে পুনর্বিভেদন। আর ডিফারেন্সিয়েশনের বাংলাটা আমার আপাতত মনে পড়ছে না, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ইট ইজ আ প্রসেস ইন হুইচ দ্য মেরিস্টেমেটিক সেলস
অ্যান্ড ক্যাম্বিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর টু পারফর্ম স্পেসিফিক ফাংশন। তো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের বডি যখন তৈরি হচ্ছিল, ভালো করে হিউম্যানের কথা ভাব, তো একটা জাইগোট ছিল, সেখান থেকে সেল ডিভিশন হয়ে এমব্রায়ো তৈরি হলো, ঠিক আছে, যেটা কিনা ক্লাস্টার অফ সেল, মানে অনেকগুলো সেল একসাথে। এবার সেই সেলের যে ক্লাস্টার মানে কোষপুঞ্জ, সেটা থেকে আলটিমেটলি দেখ, ভেবে দেখ, এত বড় একটা বডি দাঁড়িয়ে গেছে তোদের আমাদের সবার, একটা মাথা হয়েছে, দুখানা হাত হয়েছে, পা হয়েছে, ঠিক আছে, অথচ তার প্রিলিমিনারি কন্ডিশনে কি ছিল, ওই ক্লাস্টার অফ সেলটা ছিল, তাই তো। তো এটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন, যখন আমাদের কোনো পার্টিকুলার সেল ডিফারেন্সিয়েট করে, আমার ডিফারেন্সিয়েট কথাটাই এসে যাচ্ছে, মানে কি হয়, ডিফারেন্ট ভাবে মডিফাই হয়ে ডিফারেন্ট শেপ নেয় বা ডিফারেন্ট ফাংশন পারফর্ম করে, তখনই তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তো বেসিক্যালি এখানে একটা ব্যাপার আছে, টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সি, ঠিক আছে। তো এগুলোকেই বলা হয়, এগুলো এই যে একটা সেল কতটা ডিফারেন্সিয়েট করছে তার উপর ডিপেন্ড করে টোটিপোটেন্ট বলা হয় সেল, ঠিক আছে। যেমন মেরিস্টেমেটিক সেল হচ্ছে একটা টোটিপোটেন্ট সেল, কারণ এই মেরিস্টেমেটিক সেল ডিভিশন হয়ে তৈরি করে কি ডিফারেন্ট টাইপ অফ সেলস, যেমন দেখ রুট সেল, সিপ সেল, লিফ সেল, ঠিক আছে। তো বেসিক্যালি না, মেরিস্টেমেটিক সেল টোটিপোটেন্ট বলা যাবে না, কারণ মেরিস্টেমেটিক সেল অত কিছু তৈরি করে না, এটাকে বলা যাবে মাল্টিপোটেন্ট। টোটিপোটেন্ট হচ্ছে আরও অনেক বেশি জিনিসপত্র তৈরি হয়, ঠিক আছে। আর সবচেয়ে যেটা হচ্ছে আসল হচ্ছে আমার প্লুরিপোটেন্ট, সবচেয়ে বড় যেটা, সরি ওমনিপোটেন্ট, সবচেয়ে হায়েস্ট লেভেলে, যেটা হচ্ছে আমাদের জাইগোট, ঠিক আছে। এই জাইগোট থেকেই তো সমস্ত কিছু তৈরি হয়, তাই জাইগোটকে বলা হয় ওমনিপোটেন্ট সেল, কারণ ওই একটা জাইগোট থেকে তোর হাত, পা, মাথা, চোখ, নাক, কান, লিভার, কিডনি, হার্ট সব তৈরি হচ্ছে, তাই ওটাকে বলা হয় ওমনিপোটেন্ট। এই জায়গাগুলো ক্লাস 12-এ উঠলে আরও ভালো করে বুঝতে পারবি। তো যাই হোক, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি একটা পার্টিকুলার টাইপ অফ সেল কি হচ্ছে, মডিফাই হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হয়ে ডিফারেন্ট টাইপ অফ সেল তৈরি করছে, যেগুলোর নেচার কোনোটাই তার সাথে মেলে না, এবং ফাংশনও কোনোটাই ওই যে প্রিলিমিনারি সেল তার সাথে মেলে না, প্রত্যেকে নতুন ধরনের ফাংশন করে। যেমন দেখ, মেরিস্টেমেটিক সেল ডিভাইড হয়ে রুট সেল তৈরি করতে পারে, যেটা রুটে থাকে, সিপ সেল তৈরি করতে পারে, যেটা আমরা জানি কোথায় থাকে, ফ্লোয়েমে থাকে, আর লিফ সেল তৈরি করতে পারে, মানে পাতার যে সেল তৈরি করতে পারে। তিনটের কাজ তিন রকম, রুট সেলের একরকম কাজ, লিফ সেলের একরকম কাজ, সিপ সেলের একরকম কাজ। তো বেসিক্যালি এটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন দিস সেল ওয়ালস অ্যান্ড প্রোটোপ্লাজম আন্ডারগো স্ট্রাকচারাল চেঞ্জেস, ক্যাপাসিটি অফ দ্য সেল ডিভিশন ইজ লস্ট। তবে ডিফারেন্সিয়েশন হয়ে গেলে কি হচ্ছে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে আফটার ডিফারেন্সিয়েশন সেল ডিভিশন ক্যাপাসিটি থাকে না, অবভিয়াসলি থাকে না। আফটার ডিফারেন্সিয়েশন সেল ডিভিশন ক্যাপাসিটি কিন্তু নষ্ট হয়ে যায়। লস অফ প্রোটোপ্লাজম টু ফর্ম ট্র্যাকিয়ারি এলিমেন্ট, they also develop very strong elastic lignocellulosic secondary cell walls to carry water to long distances even under extreme tension। মানে এরকম একটা এক্সাম্পল যেখানে আফটার ডিফারেন্সিয়েশন সেল ডিভিশন ক্যাপাবিলিটি যেটা লস্ট হয়ে যায়, তার এক্সাম্পল হচ্ছে লস অফ প্রোটোপ্লাজম টু ফর্ম এ ট্র্যাকিয়ারি এলিমেন্ট। Under certain condition, living differentiated cell regain the capacity of division. This is called de-differentiation. এবার আমরা কি বললাম যে ডিফারেন্সিয়েশন, যে সমস্ত ডিফারেন্সিয়েটেড সেল আছে তাদের ক্ষেত্রে কি হয়, সেল ডিভিশন ক্যাপাসিটি চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা হয়তো যে কোনো কারণেই হোক, যে কোনো কারণে যে কোনো কন্ডিশনে হতে পারে, তাদের যে ডিভিশন ক্যাপাসিটি সেটা আবার কোনো কালে রি-অবটেইন করলো, এগেইন অবটেইন করলো, ঠিক আছে, মানে ফিরে পেলো। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের যে উল্টো ঘটনা, মানে এটাকে বলা হতে পারে বাংলায় অবিভেদন মোস্ট প্রবাবলি। ফর্মেশন অফ মেরিস্টেমস ফ্রম ডিফারেন্সিয়েটেড প্যারেনকাইমা সেল। হিসাব বলে কি, প্যারেনকাইমা হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট টিস্যু সেল, ঠিক আছে, প্যারেনকাইমা টিস্যু বা পার্মানকাইমা সেল, যেগুলো পার্মানেন্ট টিস্যু সেল, যেগুলো ডিভাইড করতে পারে না। হ্যাঁ, লিখেছে যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, ইউ মে লিভ। তো ডিফারেন্সিয়েটেড প্যারেনকাইমা সেল বা আমার যে পার্মানেন্ট টিস্যু আছে, সেই পার্মানেন্ট টিস্যু যেগুলো হয়, ঠিক আছে, আমরা জানি যে প্যারেনকাইমা সেল হচ্ছে পার্মানেন্ট টিস্যুর পার্ট, বা প্যারেনকাইমা টিস্যু যেটা, সেগুলো পার্মানেন্ট টিস্যু, মানে ওর মধ্যে কোনো রকম সেল ডিভিশন হয় না। বাট কোনো কারণে, কোনো কন্ডিশন, আন্দাজ যে কোনো কন্ডিশন হতে পারে, সেটা ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশন হতে পারে, কোনো কারণে সেই সমস্ত সেল যেগুলো ডিভাইড হতে পারে না, তারা যদি কোনো কারণে সেল ডিভিশন হওয়ার ক্যাপাসিটি গেইন করে, তখন সেই ফিনোমিনাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। And finally, de-differentiated cells can produce cells that again lost the capacity of divide but mature to perform specific function. আবার কি হলো না, এই ডিফারেন্সিয়েশন সেল আবার যে প্রোজেনি সেল তৈরি করবো আফটার ডিভিশন, তারা দেখা গেল আবার ডিভিশন করতে পারে না, তাহলে এই ফিনোমিনাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো, প্রথমে সেল ডিফারেন্সিয়েট করলো, সেল ডিভিশন ক্যাপাসিটি হারিয়ে ফেললো, এগেইন কি হলো, কোনো একটা কারণে, যে কোনো কারণে, একটা হোক মাল্টিপল হোক, কোনো কারণে
আবার সে নিজের সেল ডিভিশন ক্যাপাসিটি ফিরে পেলো, যেটাকে আমরা বললাম ডি ডিফারেন্সিয়েশন। সেল ডিভিশন ক্যাপাসিটি ফিরে যাওয়ার পর যেই সেল ডিভাইড করে আবার নতুন কোনো ডটার সেল তৈরি করলো, দেখা গেল সেই ডটার সেলের আবার ডিভিশন ক্যাপাসিটি লস্ট হয়ে গেছে, সেটাকে বলা হয় এগেইন রিডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তাহলে তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম, ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন। Plant growth is open, that is it can be indeterminate or determinate, মানে প্লান্ট গ্রোথের কোনো লিমিট নেই আমরা জানি। Differentiation is also open because cells or tissue arising out of the same meristem have different structure at maturity. তো বেসিক্যালি ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন কোথায় কখন কোনটা হবে কিছু বলা যাবে না, দিস আ ওপেন ফেনোমেনা। Final structure at maturity of cells or tissue is also determined by the location of cell. Example, cells positioned away from the root apical meristems differentiate at root cap cells, while those pushed to the periphery mature as epidermis. তো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে জিনিসটাকে, এমন কিছু ইম্পর্টেন্ট এই জায়গাটা না। আমাকে ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ রিডিফারেন্সিয়েশন অ্যান্ড হোয়াট ইজ ডিডিফারেন্সিয়েশন। নেক্সট হচ্ছে ফাইনাল জিনিস, যেটা আমার প্লান্টের ডেভেলপমেন্ট। It is the process that includes all changes in the life cycle of an organism from seed to germination on senescence. আচ্ছা, একটা কাজ কর, অনেকটা পড়িয়ে দিলাম তো একটু একটা কাজ কর, একটু গো থ্রু করে নে, আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি, একটু গো থ্রু করে নে। তো নেক্সট আমাদের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কি না, আমাদের প্লান্ট ডেভেলপমেন্টের জায়গাটা, ঠিক আছে? তো plant development, what is plant development? It is the process that includes all changes in the life cycle of an organism from seed germination to senescence. এবার senescence মানে হচ্ছে ডেথ, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, আমরা একটু হিউম্যানের সাথে কম্প্যারিজন কেন বারবার করছি, যাতে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারি। তো আমাদের ডেভেলপমেন্টের থেকে বলতে আমরা কি বুঝি, হিউম্যান ডেভেলপমেন্ট না, আমাদের জন্মর পর থেকে, ঠিক আছে, মৃত্যুর আগে অবধি আমাদের যে সমস্ত চেঞ্জেস হচ্ছে তাকেই আমরা ডেভেলপমেন্ট বলি, সেটা ভালো চেঞ্জ হোক বা খারাপ চেঞ্জ হোক, দ্যাট ইজ আওয়ার ডেভেলপমেন্ট। তেমনই প্লান্টের ক্ষেত্রেও সিড জার্মিনেশন মানে সিড যেই জার্মিনেট করে গেল তারপর থেকে একদম সেনেসেন্স মানে ডেথ অফ সেল যেটাকে বলছি, বা ডেথ অফ প্লান্ট যাই বলি না কেন, সরি। তো ডেথ অফ প্লান্টের এই অবধি যত রকম চেঞ্জেস হচ্ছে, যত রকম ফেনামেনা হচ্ছে, সেগুলোকেই আমরা বলবো ডেভেলপমেন্ট। ইট ইজ দ্য সাম অফ গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো বেসিক্যালি গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন আলটিমেটলি কী হয়, সারা জীবন ধরে গ্রোথ হয় অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়, তাই তো? প্লান্টের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও সেম, কী হয়, গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো বেসিক্যালি আমরা বলতে পারি ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু গ্রোথ প্লাস ডিফারেন্সিয়েশন। তো বেসিক্যালি দেখ, মেরিস্টেমেটিক সেল ছিল, সেখান থেকে মেরিস্টেমেটিক সেল ছিল, সেখান থেকে প্লাজমাটিক গ্রোথ হলো, হয়ে কি তৈরি হলো, ডিফারেন্সিয়েশন হলো, ম্যাচিউর সেল তৈরি হলো, আলটিমেটলি ম্যাচুরেশন, এক্সপ্যানশন, এগুলো হচ্ছে প্রসেস ডিফারেন্ট। সেই ম্যাচিউর সেল আবার আলটিমেটলি কী হবে, সেনেসেন্স মানে ডিস্ট্রয় হয়ে যাবে অ্যান্ড ডেথ। তো আলটিমেটলি এই সাইকেলটা কিন্তু সবার লাইফে আসে, মানে এই ফেনোমেনাগুলো, তো এটা হতেই হবে। ক্লিয়ার? Plants follow different pathways in response to environment or phases of life to form different kinds of structure. This ability is called plasticity. খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্লাস্টিসিটি, পরীক্ষার জন্য। তো বেসিক্যালি কী হচ্ছে, প্লান্ট আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস আছে, বা এনভায়রনমেন্টাল স্ট্রেস বলতে পারি, বা এনভায়রনমেন্টাল এফেক্ট কী করে, ডিফারেন্ট ফর্ম নেয়, ঠিক আছে, ফর্ম চেঞ্জ করে, ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার আর কি অবটেইন করে, ঠিক আছে। প্লান্টের ডিফারেন্ট পোর্শন, মানে সেটা লিফ হতে পারে, সেটা স্টেম হতে পারে, সেটা রুট হতে পারে। তো এই যে ওভারঅল জিনিসটা, মানে নিজের ডেভেলপমেন্ট উইথ রেসপেক্ট টু, নিজের মধ্যে চেঞ্জ করা, মডিফিকেশন উইথ রেসপেক্ট টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বা এনভায়রনমেন্ট ইজ কল্ড প্লাস্টিসিটি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে হেটেরোফাইলি ডিউ টু ফেজেস অফ লাইফ। ইন কটন, coriander and larkspur, the leaves of the juvenile plants are mature and mature plants are different in shape. তো এই প্লান্টগুলোর ক্ষেত্রে, কটন মানে হচ্ছে তুলো গাছ যেটাকে আমরা জানি, কোরিয়েন্ডার মানে ধনেপাতা, এদের ক্ষেত্রে কিন্তু পাতা, যদি ধনেপাতাটা খুব ভালো করে ফলো করতে পারবি, বাড়ির আশেপাশে হয়, তো এদের ক্ষেত্রে দেখতে পারবি যে জুভেনাইল প্লান্ট মানে কচি পাতা আর একটা ম্যাচিওর পাতা শেপ কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে। Next, heterophyly due to environment, difference in the shapes of leaves produced in air and water.
তো এটা তো আমরা সবসময় দেখেছি এয়ারে যে সমস্ত লিফ হয় আর ওয়াটারে যে সমস্ত লিফ থাকে তাদের শেপ আলাদা হয়, কারণ ওয়াটারে যে সমস্ত লিফ পদ্ম পাতা যদি দেখি একরকম স্ট্রাকচার হয়, আর এয়ারে আমাদের যে সমস্ত লিফ থাকে সেগুলো স্ট্রাকচার একরকম হয়। আবার তুই যদি মাউন্টেন রিজিয়নে যাস তাদের লিফগুলো একরকম হয়, ডেজার্ট রিজিয়নে যাস সেখানে এক ধরনের লিফ দেখা যায় বা হয়তো লিফ দেখাই যায় না, লিফের যে মডিফিকেশন হয় সেটা স্পাইনে কনভার্টেড হয়ে যায়, এগুলো তো দেখাই যায়। তো প্লান্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক ফ্যাক্টর কাজ করে সব ক্ষেত্রেই, আমাদের প্লান্টের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। ইন্ট্রিনসিক মানে হচ্ছে যেগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, ঠিক আছে, যেগুলো প্লান্টের মধ্যেই আছে। আর এক্সট্রিনসিক মানে হচ্ছে যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ইন্ট্রিনসিকের মধ্যে কী পড়ছে? ইন্ট্রাসেলুলার, দ্যাট ইজ জেনেটিক, অবভিয়াসলি জিন তো ম্যাটার করেই যাবে, সে প্লান্ট হোক হিউম্যান হোক যেই হোক না কেন। আর কি হতে পারে? গ্রোথ রেগুলেটর, প্লান্টের বিভিন্ন গ্রোথ রেগুলেটর লাইক হরমোনস, ঠিক আছে। গ্রোথ রেগুলেটর বলতে মেনলি এখানে ইন্ডিকেট করানো হচ্ছে হরমোনকে, ক্লিয়ার। এক্সট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? লাইট, টেম্পারেচার, ওয়াটার, অক্সিজেন, নিউট্রিশন, এগুলো তো জানি আমরা এক্সট্রিনসিক ফ্যাক্টর, যেগুলো আমাদের বলতে এখানে আমি প্লান্টকে মেনশন করছি, প্লান্টের গ্রোথ বা ডেভেলপমেন্টকে কন্ট্রোল করে, ক্লিয়ার। সো ফার্স্ট হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলোকে আমরা বলি প্লান্ট হরমোন, ঠিক আছে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অবভিয়াসলি একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কারণ এগুলো প্লান্টের মধ্যেই থাকে, এমন না যে এনভায়রনমেন্ট থেকে প্লান্ট এগুলো পাচ্ছে, অবভিয়াসলি পায়। সেগুলো হচ্ছে আমরা যেগুলো আর্টিফিশিয়াল হরমোন যেগুলো তৈরি করি প্লান্টে অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রয়োজনে, সেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট থেকে আসছে বলতে পারি। বাট আদারওয়াইজ অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন যেগুলো আছে এগুলো অবভিয়াসলি প্লান্টের ইন্টারনাল হরমোন, তাই এগুলোকে আমরা বলছি ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে। তো plant growth regulators are small simple molecules that regulate the plant growth. Basically they are plant hormones, okay, and plant hormones are by nature they are acidic or basic. আমরা যদি দেখি chemical nature যদি দেখি প্লান্টের হরমোনগুলো, either they are acidic in nature, মানে অ্যাসিড, they are some acids, or they are some basic in nature. যদি আমরা এক্সাম্পল দিই তো সাইটোকাইনিন হচ্ছে একটা বেসিক নেচার hormone, whereas auxin and gibberellin are acidic in nature. Plant growth promoter and plant growth inhibitor. Promoter মানে যারা গ্রোথকে প্রমোট করবে, ইনহিবিটর মানে যারা গ্রোথকে ইনহিবিট করবে। যেমন ফর গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটিস লাইক সেল ডিভিশন অ্যান্ড এনলার্জমেন্ট, ট্রপিক গ্রোথ, প্যাটার্ন ফর্মেশন, ফ্লাওয়ারিং, মানে যেগুলো আর কি ডেভেলপমেন্টাল, মানে পজিটিভ ডেভেলপমেন্টাল বলতে পারি, সেগুলোর ক্ষেত্রে কোন কোন হরমোন এফেক্ট করে? অক্সিন, জিবেরেলিন আর সাইটোকাইনিন। আর প্লান্ট গ্রোথ ইনহিবিটার মানে যেগুলো প্লান্টের গ্রোথ বা কোনো প্রসেসকে ইনহিবিট করে, ঠিক আছে, যেমন ধর ডরমেন্সি অ্যান্ড অ্যাবসিশন, রেসপন্ড টু উন্ড অ্যান্ড স্ট্রেসেস, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো প্লান্ট গ্রোথ ইনহিবিটার। তো সেগুলোর মধ্যে এক্সাম্পল হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন। তো বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ হরমোন, ঠিক আছে, প্রোমোটার হরমোন অ্যান্ড ইনহিবিটার হরমোন। প্রোমোটার হরমোনের মধ্যে তিনটে আছে, অক্সিন, মানে মেইন তিনটে, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন। আর ইনহিবিটার হরমোনের মধ্যে দুখানা আছে, আরও অনেক আছে, এখানে মেনলি দুটোর কথা বলা হয়েছে, অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন, ক্লিয়ার। তো ইথিলিন ফিটস ইদার অফ দ্য গ্রুপস বাট ইটস আ লার্জি গ্রোথ ইনহিবিটার। তো এখানে একটা ম্যাটার অফ ফ্যাক্ট যে ইথিলিন কিন্তু অনেক সময় প্রোমোটার হিসেবেও কাজ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেহেতু এটা ইনহিবিটার হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই এটাকে ইনহিবিটার হিসেবে কনসিডার করা হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে অক্সিন হরমোন। It was Charles Darwin and his son Francis Darwin observed that the coleoptiles of canary crash responded to the unilateral illumination by the growing towards the light source. It's called phototrophism. অন্ধকার ঘরে যদি আমরা একটা গাছ রেখে দিই, জানলা খোলা রাখি, দেখবো গাছের ডালগুলো জানলার দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলি ফোটোট্রপিক মুভমেন্ট বা ফোটোট্রপিজম। It was concluded that the tip of the coleoptile caused the bending of the entire coleoptile. তো বেসিক্যালি সে যাই কনক্লুশনে আসুক না কেন, কোলিওপটাইলের কথা দিয়ে বলেছে। আমরা যদি নর্মাল একটা গাছের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো সব ওই লাইট সোর্সের দিকে বেঁকে যাচ্ছে। তো সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন অ্যান্ড বিভিন্ন মানে ডিটারমিনেশনের মাধ্যমে জানা গেছে যে প্লান্টের যে শুট অ্যাপেক্স সেখানে কি আছে না, অক্সিন হরমোন প্রোডাকশন হয় শুট অ্যাপেক্সগুলোতে। তো তার ফলে কি হচ্ছে, এই অক্সিন হরমোন ফর্মেশনের জন্য, ঠিক আছে, সেই অক্সিন হরমোন কি করে না, এই ফোটোট্রপিক মুভমেন্ট যেটা ফোটোট্রপিজম, এটাতে হেল্প করে। অক্সিন ওয়াজ ফার্স্ট আইসোলেটেড ফ্রম হিউম্যান ইউরিন। তো ফার্স্ট কোথা থেকে আইসোলেটেড হয়েছিল? হিউম্যান ইউরিন থেকে। অক্সিনস আর প্রডিউসড বাই দ্য গ্রোয়িং এপিসেস অফ দ্য স্টেমস অ্যান্ড রুটস ফ্রম ওয়ার দে মাইগ্রেট টু দ্য রিজিয়ন অফ দেয়ার অ্যাকশন। তো বেসিক্যালি প্রথমে তৈরি হয় অক্সিন হচ্ছে একদম টিপে মানে অ্যাপেক্সগুলোতে, অ্যান্ড দেন সেখান থেকে কি করে মার্চ করে বা মাইগ্রেট করে আদার রিজিয়নগুলোতে, ঠিক আছে।
টাইপস অফ অক্সিন দু ধরনের হয়, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক। ন্যাচারাল অক্সিনের নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা আরও স্পেসিফিক্যালি বললে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, মানে কেমিক্যাল নেম। আর ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, আইবিএ অ্যান্ড আইএএ, এরা হচ্ছে ন্যাচারাল টাইপ অফ অক্সিন। আর সিনথেটিকের মধ্যে পড়ে NaN, ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D-24 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তো বেসিক্যালি এই NaA হচ্ছে তোর উইডিসাইড হিসেবে ইউজ হয়, উইড মানে আগাছা যেগুলো জন্মায় না সেগুলো নষ্ট করতে ইউজ হয়। 2,4-D যেটা 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এরা হচ্ছে তোর আমাদের পার্থেনোকার্পিক ফ্রুট প্রোডাকশানে ইউজ হয়। ঠিক আছে, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র আছে। আইএএ, আইবিএ, এগুলোও সব পার্থেনোকার্পিক ফ্রুট প্রোডাকশানে ইউজ করা যেতে পারে। অক্সিনের ফাংশন কি? ইনিশিয়েট রুটিং ইন স্টেপ কাটিং ফর প্লান্ট প্রোপাগেশন, প্রমোট ফ্লাওয়ারিং, prevent fruit and leaf drop at early stages, promote abscission of older leaves and fruit, induce parthenocarpy, that is seedless fruit formation. They are used as herbicides, যেমন 2,4-D হার্বিসাইড হিসেবে ইউজ হয়। NaA যেটা ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড, ওটাও ইউজ হয়। কন্ট্রোলস জাইলেম ডিফারেন্সিয়েশন। তো অল দিজ আর দ্য ফাংশন অফ অক্সিন। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ছোটবেলায় এগুলো পড়েছিস। তো in higher plants the growing apical bud inhibits the growth of lateral bud, it is known as apical dominance. তো অক্সিনের আরেকটা স্বভাব আছে কি, অক্সিন যেমন এপিক্যাল যে গ্রোথ সেটাকে প্রমোট করে, তেমন পাশাপাশি যে অ্যাক্সিলারি ব্লাড মানে যেগুলো আমাদের সাইডের যে গ্রোথ, ঠিক আছে, সেটাকে প্রিভেন্ট করে। অক্সিন কি করে, প্লান্টের যে হরাইজেন্টাল গ্রোথ, ভার্টিক্যাল যে গ্রোথ, যেটা আমরা প্রাইমারি গ্রোথ বলছিলাম, সেটাকে প্রমোট করে, কিন্তু প্লান্টের যে সেকেন্ডারি গ্রোথ, যেটা কিনা হরাইজেন্টাল গ্রোথ আমরা বলতে পারি, সেটাকে আবার ইনহিবিট করে। এটাকে বলা হয় এপিক্যাল ডমিনেন্সি অফ অক্সিন হরমোন। ক্লিয়ার? রিমুভাল অফ দ্য শুট টিপস রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ল্যাটারাল বার্ডস, ইট ইজ অ্যাপ্লাইড ইন টি প্লান্টেশন, হেজ মেকিং, ডিফারেন্ট কেসেস। আমাদের বাড়িতেও কি হয়, অনেক সময় বলে গাছ যখন ওই পাতা টাতা গজাচ্ছে না, কি বলে, গাছের মাথা একটু কেটে দাও। কেন? কারণ ওই অক্সিনের জায়গাগুলো কেটে গেলে, মাথা কেটে যাওয়া মানে অক্সিন কেটে যাচ্ছে, অক্সিন আর থাকছে না, তার ফলে এই এপিক্যাল ডমিনেন্সিটা প্রিভেন্ট হচ্ছে, আর গাছ কি হচ্ছে, চওড়ায় বাড়ছে। ঝাউ গাছ টাউ গাছের ক্ষেত্রে করা হয়। বাড়িতে যে ঝাউ গাছ আছে না, ওগুলো দেখবি কি, ঝাউ গাছের নেচার কি, আমরা কি চাই, ঝাউ গাছটা একটু ছড়িয়ে ছিটিয়ে হবে, বেশ ভালো লাগবে দেখতে। কিন্তু অনেক সময় দেখা যায় ঝাউ গাছটা লম্বা হয়ে বাড়তে থাকছে, তখন কি করা হয়, ঝাউ গাছের মাথা থেকে কেটে দেওয়া হয়, যাতে কি হয়, অক্সিনের যে এপিক্যাল ডমিনেন্সি সেটা আর থাকবে না, কারণ অক্সিন হচ্ছে সবসময় টিপ থেকে তৈরি হবে, একদম অ্যাপেক্স থেকে, শুট অ্যাপেক্স। তো সেই জায়গাটা যদি কেটে বাদ দিয়ে অক্সিন প্রোডাকশন হবে না, আর অক্সিন প্রোডাকশন না হলে গাছের এই যে এপিক্যাল ডমিনেন্সি থাকবে না, তো যে গাছ আছে সেটা হরাইজেন্টালিও বাড়বে, মানে পাতা টাতা তৈরি হবে। নেক্সট হচ্ছে জিব্বেরেলিন, এটাও একটা অ্যাসিডিক হরমোন। ঠিক আছে, অ্যাসিডিক পিজিআর মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর। Curosa treated the sterile filtrates of Gibberella fujikuri, a fungus that causes Bikani disease or foolish shedding in rice to healthy rice seedlings. ঠিক আছে, তো বেসিক্যালি এত কিছু আমার জানার দরকার নেই। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ জিব্বারেলিন, না জিব্বারেলিক অ্যাসিড। ঠিক আছে, দেয়ার আর মোর দ্যান 100 জিব্বারেলিন, যেমন GA1, GA2, GA3 এক্সেট্রা এক্সেট্রা। Gibberellic acid, that is GA3, বা যেটাকে আমরা বলি টার্পিনস, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ডিসকভার্ড অ্যান্ড মোস্ট ইন্টেন্সিভলি স্টাডিড জিব্বেরেলিন। বেসিক্যালি এত টাইপ অফ জিব্বেরেলিন আছে, এখনও সবাই অত ভালোভাবে স্টাডিড হয়নি, বাট এর মধ্যে GA3 যেটা, এটা সবার ফার্স্ট ডিসকভার হয়েছিল, অ্যান্ড প্রচুর পরিমাণে এটা নিয়ে স্টাডিও আছে। ফাংশন: ইনক্রিজ লেন্থ অফ অ্যাক্সিস, ইলংগেট অ্যান্ড ইমপ্রুভ শেপ অফ ফ্রুট, ডিলে সেনেসেন্স মানে মৃত্যুকে আর কি ডিলে করায়। ঠিক আছে, GA3 is used to speed up malting. ঠিক আছে, spraying sugarcane with gibberellin increase length of the stem. Spraying juvenile conifers with GS hastens the maturity period. For bolting, ঠিক আছে, bolting, what is bolting? The internode elongation just prior to flowering. It is called bolting. পরীক্ষায় কোশ্চেন আসে, what is bolting, what is malting, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, এগুলো পরীক্ষার খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং ফাংশন খুব ভালো করে পড়ে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে আমাদের সাইটোকাইনিন। সাইটোকাইনিন ওয়ার ডিসকভার্ড অ্যাজ কাইনেটিন। ঠিক আছে, বেসিক্যালি ইটস এ টাইপ অফ পিউরিন বাই নেচার। এখানে পিউরিন রিং থাকে, দেখ এই যে রিংটা আছে, এটা হচ্ছে পিউরিন রিং। আমরা নিউক্লিওটাইড অলরেডি পড়েছি, সেখানে আমরা দেখেছি 4টে নাইট্রোজেনাস বেস ছিল, সেগুলো দুটো ক্লাসে ক্লাসিফাইড ছিল, পিউরিন অ্যান্ড পিরিমিডিন। তো বেসিক্যালি দেখ, এই যে রিংটা তাকিয়ে দেখ, এটা মনে করে দেখ, এটা হচ্ছে পিউরিন রিং। ঠিক আছে, তো সাইটোকাইনিন হচ্ছে একটা বেসিক প্লান্ট হরমোন। এতক্ষণ যে দুটো পড়েছিলাম অক্সিন অ্যান্ড জিব্বারেলিন, এগুলো ছিল আমার অ্যাসিডিক প্লান্ট হরমোন, কিন্তু সাইটোকাইনিন হচ্ছে আমার বেসিক ইন নেচার প্লান্ট হরমোন। ঠিক আছে, কেন বেসিক ইন নেচার? কারণ বেসিক্যালি এরা হচ্ছে ওয়ান টাইপ অফ
পিউরিন, ঠিক আছে। পিউরিন বলতে তাও যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয় কোন ধরনের পিউরিন, না অ্যাডেনিন ডেরিভেটিভ। বেসিক্যালি পিউরিনের দুটো পার্ট আছে, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, তো বেসিক্যালি এটা একটা অ্যাডেনিন ডেরিভেটিভ। ইট ডাজ নট অকার ন্যাচারালি ইন প্লান্ট। কাইনেটিন জেনারেলি ন্যাচারালি মানে প্লান্টে কিন্তু থাকে না, ঠিক আছে। তো কাইনেটিনের আবার ডিফারেন্ট টাইপস আছে। জিয়াটিন, দ্য ন্যাচারাল সাবস্টেন্সেস উইথ সাইটোকাইনিন লাইক অ্যাক্টিভিটিস। হোয়াট ইজ জিয়াটিন? From the corn kernels and coconut milk. There are some synthetic compounds with cell division promoting activity. Natural cytokinins are synthesized in regions of the rapid cell division like root apis, shoot buds, young fruits, etc. Function: cytokinesis মানে cytoplasm division, produce new leaves, chloroplast in the leaves, lateral shoot growth, adventitious shoot, helps to overcome the apical dominance. এই সাইটোকাইনিন আবার কি করে, ঠিক অপোজিট কাজটা করে এপিক্যাল ডমিনেন্সের। মানে এপিক্যাল ডমিনেন্স যেমন কি করছিল, গাছকে হরাইজেন্টালি গ্রোথে হেল্প করছিল, সাইটোকাইটিন হচ্ছে প্লান্টের যে ভার্টিক্যাল অক্সিন আমার যেটা করছিল ভার্টিক্যাল গ্রোথটাকে প্রমোট করছিল বাই সাপ্রেসিং দ্য হরাইজেন্টাল গ্রোথ। এদিকে আবার সাইটোকাইনিন ঠিক উল্টো করে, এ ভার্টিক্যাল গ্রোথটাকে সাপ্রেস করে হরাইজেন্টাল গ্রোথটাকে মানে করে, সাপোর্ট করে। বেসিক্যালি ভার্টিক্যাল গ্রোথ মানে কি, গাছ লম্বায় বাড়তে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ। আর হরাইজেন্টাল গ্রোথ মানে গাছে ডাল পালা বেরোবে, পাতা পুঁতি বেরোবে, তার ফলে কি হবে, গাছটা চওড়া হতে থাকবে, ঠিক আছে। লম্বা আর চওড়ার ব্যাপার বুঝিস তো, লম্বা চওড়া? হ্যাঁ বুঝি। ওকে, তো এই জায়গাগুলো প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন, তো ফাংশনগুলো সব পড়তে হবে, ঠিক আছে। তো মোটামুটি কিছু কিছু ফাংশন যেগুলো আমি বলে দিলাম ইম্পর্টেন্ট জায়গাগুলো, আর বাকিগুলো যেগুলো আছে নিজেরা বুঝতে পারবি, কারণ অলরেডি এগুলো ডিফারেন্ট কেসে পড়েছিস তোরা, তো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে ইথিলিন। মেইনলি আমরা কিসে ইউজ করি, ফল পাকাতে ইউজ করি, ঠিক আছে, রাইপেনিংয়ের জন্য কৃত্রিমভাবে। কাজিনস কনফার্ম দ্যাট দ্য, কাজিন হচ্ছে বিজ্ঞানীর নাম, দ্য রিলিজ অফ volatile substance from ripened organs that hasten the ripening of the stored bananas. Later, this substance was identified as ethylene. Ethylene is a simple gaseous PGR, plant growth regulator. Gaseous কেমন ধরনের, না gaseous, আগের যেগুলো দেখেছিলাম ওগুলো ছিল লিকুইড, এগুলো হচ্ছে gaseous. It is synthesized in large amount by tissues undergoing senescence and ripening of fruit. Function: horizontal growth of seedling, swelling of axis, apical hook formation, promotes senescence and abscission of the plant organs, promotes fruit ripening, most important কাজ, it breaks the seed and bud dormancy, এটাও একটা important function। আর promotes rapid internode or petiole elongation, promotes root growth and root hair formation, used to initiate flowering and so synchronizing fruit seed in pineapples. Okay, widely used in agriculture, প্রচুর পরিমাণে এগ্রিকালচারাল ইউজ আছে, ঠিক আছে। দ্য মোস্ট ওয়াইডলি ইউজ সোর্স অফ ইথিলিন ইজ ইথিফোন, ঠিক আছে, এই যে কৌটোটা দেখানো হয়েছে। ইথিফোন ইজ অ্যান অ্যাকুয়াস সলিউশন, ইজ রিয়েলি অ্যাবসর্বড অর ট্রান্সপোর্টেড উইদিন দ্য প্লান্ট অ্যান্ড রিলিজেস ইথিলিন স্লোলি. Ethiphone hastens fruit ripening in tomatoes, apples, and accelerated abscission in flowers and fruits, ঠিক আছে। ইট প্রমোটস ফিমেল ফ্লাওয়ার্স ইন কিউকাম্বার্স, দেয়ার বাই ইনক্রিজিং দ্য ইল্ড। তো এখানে জাস্ট ফাংশনগুলো ডিফারেন্ট কোথায় কি অ্যাপ্লাই হচ্ছে, কিছু জিনিসপত্র ইনফরমেশন দেওয়া আছে, বেশি বোঝানোর কিছু নেই। ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, যতটা পারবি ততটা মনে রাখবি। যেখানগুলো বোঝানোর আমি বুঝিয়ে দিচ্ছি, আর কিছু কিছু জায়গা আমি খুব ফাস্ট রিড করে চলে যাচ্ছি, জাস্ট বিকজ সেই জায়গাগুলোতে বোঝানোর কিছু নেই, জাস্ট ইনফরমেশন আছে, ঠিক আছে। আর কিছু কিছু জায়গা যেগুলো বোঝানোর আছে হয়তো আমি বোঝাচ্ছি না, দ্যাটস বিকজ অনলি হোয়াই সেগুলো আমার কাজে লাগবে না কোনো, ঠিক আছে। পরীক্ষাতেও আসবে না, না আসবে নিটে, না আসবে তোর বোর্ডে, তো বেকার মাথায় বার্ডেন নিয়ে এই সমস্ত জায়গা থেকে লাভ নেই। কিছু কিছু চ্যাপ্টারকে আমাদের কনসিডার করতে হবে, আমি মনে করি এগুলো হচ্ছে সেই ধরনের চ্যাপ্টার যেগুলোকে আমাকে কনসিডার করতে হয়, যতটুকু দরকার ততটুকু পড়বো, এক্সট্রা কিছু পড়বো না। নেক্সট হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। ডিউরিং মিড 1960s it was reported 3 kinds of inhibitors, inhibitor B, abscissin 2 and dormin. They were chemically identical and now known as abscisic acid. It is the derivatives of carotenoids and regulates abscission and dormancy. Function: acts as inhibitor of plant growth, তো বেসিক্যালি আমি প্রথমেই পড়েছিলাম এটা হচ্ছে ইনহিবিটরি গ্রোথ রেগুলেটর, ইনহিবিট সিড জার্মিনেশন, স্টিমুলেট ক্লোজার অফ স্টোমাটা ইন দ্য এপিডার্মিস, ঠিক আছে, increases the tolerance of plants to various kinds of stresses, ঠিক আছে। সো ইট ইজ অলসো কল্ড স্ট্রেস হরমোন। ইট হ্যাজ লাইক তোর কি যেন বলে ওটাকে, ট্রান্সপিরেশন পুলটাকে প্রিভেন্ট করে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট রোল, প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন সিড ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ডরমেন্সি। তো ফাংশনগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে,
খুব ভালো করে ফাংশনগুলো কিন্তু মনে রাখতে হবে। তো পিজিআর মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর্স প্লে individualistic or synergistic role. Such roles are complementary or antagonist. ঠিক আছে, তো বেসিক্যালি এরা ইন্ডিভিজুয়ালিও কাজ করে অনেক সময়, আবার অনেক সময় কি করে সবাই একসাথে কাজ করে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে যখন একসাথে কাজ করছে তখন হয়তো কমপ্লিমেন্টারিও হতে পারে। কমপ্লিমেন্টারি মানে একজনের কাজ আরেকজনের কাজকে হেল্প করে, আবার কখনো কখনো অ্যান্টাগনিস্ট হিসেবেও কাজ করে, অ্যান্টাগনিস্টিক ওয়েতেও কাজ করে। মানে তুই যেটা কাজ করছিস আমি ঠিক উল্টো কাজটা করবো, একই টাইমে তুই করবি একরকম কাজ, আমি করবো আরেক রকম কাজ, যেটা কিনা তোর কাজটাকে হ্যাম্পার করবে, বা তুই যে কাজটা করবি সেটা আমার কাজটাকে হ্যাম্পার করবে। তো এরা ডিফারেন্টভাবে কাজ করতে পারে। PGRs interact to affect dormancy in seeds, buds, abscission. কেউ দেখবি ডরমেন্সি অফ সিডটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কেউ আবার ডরমেন্সি অফ সিডটাকে ওভারকাম করানোর চেষ্টা করছে। তাহলে অ্যাট এ টাইম দে আর অ্যান্টাগনিস্টিক। ঠিক আছে, আবার কেউ হয়তো একের সাথে কি করার চেষ্টা করছে, প্লান্টের যে ভার্টিক্যাল গ্রোথ সেটাকে প্রমোট করার চেষ্টা করছে, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি। হিয়ার ইন মোস্ট কেসেস ABA অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টাগনিস্ট টু GS। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি অ্যাবসিসিক অ্যাসিড যেগুলো আছে সেগুলো অ্যান্টাগনিস্ট, মানে ঠিক উল্টো কাজ করে কার না, জিব্বারেলিন, GA। মানে জিব্বারেলিন যে কাজটা করতে চাইছে অ্যাবসিসিক অ্যাসিড সেটাকে ইনহিবিট করছে, আবার অ্যাবসিসিক অ্যাসিড যে কাজটা করতে চাইছে সেটা জিব্বারেলিন তাকে ইনহিবিট করছে। মেনলি এটা হয় না, সেকেন্ডের যেটা বললাম ওটা হয় না, মেনলি হয় কি জিব্বারেলিন যে ফাংশনটা করে সেটাকে অ্যাবসিসিক অ্যাসিড কি করে, প্রিভেন্ট করে বা ইনহিবিট করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই দে আর অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, এই অবধি একটু দেখে নে। তো বেসিক্যালি প্লান্ট, আচ্ছা এক সেকেন্ড, প্লান্ট ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাকশন অফ পিজিআর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টর আমি পড়ে নিলাম। এক্সট্রিনসিকের মধ্যে লাইট, টেম্পারেচার এগুলো আছে, এগুলো আর আমার আলাদা করে পড়ার দরকার নেই। তো এবারে যেটা আসবে সেটা হচ্ছে রোল অফ লাইট টেম্পারেচার অন ফ্লাওয়ারিং। শুধুমাত্র আমাকে বলতে হবে ফ্লাওয়ারিংয়ের ওপর লাইট অ্যান্ড টেম্পারেচার কীভাবে এফেক্ট ফেলে। তো এখন অবধি যতটা পড়ালাম অনেকটা পড়িয়ে দিয়েছি, এই অবধি একটু দেখে নে, কোথাও প্রবলেম থাকলে বল। সো নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রোল অফ লাইট টেম্পারেচার অন ফ্লাওয়ারিং, মানে ফুল ফোটে, যে আমাদের ফুল ফোটে তার উপর লাইট অ্যান্ড টেম্পারেচার কীভাবে এফেক্ট করে। ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে ফোটো পিরিয়ডিজম। ঠিক আছে, দ্য রেসপন্স অফ প্লান্টস টু পিরিয়ডস অফ ডে অর নাইট, মানে লাইটের ওপর মানে লাইটের এফেক্টে ফ্লাওয়ারের ওপর যে এফেক্টটা দেখা যায় সেটাকেই বলা হয় ফোটো পিরিয়ডিজম। ইট ইজ দ্য রেসপন্স অফ প্লান্টস টু পিরিয়ডস অফ ডে অ্যান্ড নাইট, মানে লাইট, ডে অ্যান্ড নাইট ডিপেন্ড করছে লাইটের প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্সের ওপর। সো বেসিক্যালি ফোটো মানে কি, লাইট। তো দিন এবং রাতের ওপর ডিপেন্ড করে প্লান্টে যে সমস্ত যে রেসপন্সটা আসে। ঠিক আছে, কিছু ফ্লাওয়ার দেখবি রাতে ফোটে, কিছু ফুল রাতে ফোটে, কিছু ফুল সকালে ফোটে, তো এটাকেই বলা হয় ফোটো পিরিয়ডিজম। সাম প্ল্যান্টস রিকোয়ার লাইট টু ইন্ডিউস ফ্লাওয়ার, সাম ডু নট রিকোয়ার। কেউ রাত্রিরে ফোটে ফুল এই জন্য, কারোর সকালে ফোটে। ঠিক আছে, বেসড অন দ্য লাইট ডিউরেশন প্লান্টস আর 3 গ্রুপস, লং ডে প্লান্ট, শর্ট ডে প্লান্ট, ডে নিউট্রাল প্লান্ট। লং ডে প্লান্ট কারা, দে রিকোয়ার দ্য এক্সপোজার টু লাইট ফর এ পিরিয়ড এক্সিডিং এ ওয়েল ডিফাইন্ড ক্রিটিক্যাল ডিউরেশন, মানে অনেকক্ষণ ধরে লাইট লাগে ফুল ফোটানোর জন্য ফর ফ্লাওয়ারিং। ঠিক আছে, তাদেরকে বলা হয় লং ডে প্লান্ট, যেমন সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। শর্ট ডে প্লান্ট কারা, দে রিকোয়ার দ্য এক্সপোজার টু লাইট ফর এ পিরিয়ড লেস দ্যান দ্য ক্রিটিক্যাল ডিউরেশন বিফোর দ্য ফ্লাওয়ারিং ইজ ইনিশিয়েটেড ইন ডে। তো খুব বেশি টাইম লাগে না, মানে অল্প একটু লাইট কিছুক্ষণ পেলেই তাদের মধ্যে কিন্তু ফ্লাওয়ারিং হয়ে যায়। ঠিক আছে, এর এক্সাম্পলটা আমাকে একটু দেখে বলতে হবে। আর ডে নিউট্রাল প্লান্টস বলতে দে হ্যাভ নো কোরিলেশন বিটুইন এক্সপোজার টু লাইট ডিউরেশন অ্যান্ড ইন্ডাকশন অফ ফ্লাওয়ার। তো ফুল ফোটার সাথে লাইটের কোনো মানে ব্যাপার নেই, রাতেও ফুটতে পারে, দিনেও ফুটতে পারে, কম আলোতেও ফুটতে পারে, বেশি আলোতেও ফুটতে পারে, কোনো ব্যাপার নেই যে লাইট থাকলে ফুটবে বা না থাকলে ফুটবে না। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই, বা কম আলোতে ফুটবে না বেশি আলোতে ফুটবে। লং ডে প্লান্টে কি লাগবে না, অনেকক্ষণ ধরে সূর্যের আলো লাগবে তবেই ফুটবে, যেমন সূর্যমুখী ফুল। শর্ট ডে প্লান্টে অল্প একটু আলো হলেই হয়ে যাবে, কম আলো মানে লাইটের ইন্টেন্সিটি যদি খুব কমও থাকে সেক্ষেত্রেও হয়ে যাবে। বাট ডে নিউট্রাল প্লান্টে ডাজন্ট ম্যাটার ইট ইজ ওয়েদার লাইট ইজ প্রেজেন্ট অর নট। ঠিক আছে, এটাকেই বলা হয় ওভারঅল যে ব্যাপারটা লাইটের ওপর ডিপেন্ড করে প্লান্টের যে রেসপন্স রিগার্ডিং ফ্লাওয়ারিং, সেটাকেই বলা হয় ফোটো পিরিয়ডিজম। ঠিক আছে, দেখ শর্ট লাইট লং ডার্ক, যেমন 8 আওয়ার্স সানলাইট 16 আওয়ার্স ডার্ক। ঠিক আছে, প্লান্টে ফ্লাওয়ার ফোতে। শর্ট লাইট শর্ট ডার্ক পিরিয়ড, ঠিক আছে, 8 আওয়ার্স ভেরি লো, প্লান্ট রিমেন্স ভেজিটেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে মানে বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট দেখানো হচ্ছে, মানে যে সমস্ত লং ডে ফ্লাওয়ারের ক্ষেত্রে, লং ডে প্লান্টের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট দেখানো হচ্ছে। ঠিক আছে, শর্ট লাইট লং ডার্ক পিরিয়ড ইন্টারাপ্টেড। ঠিক আছে, তো দ্যাট ইনকেস দেখানেও কিন্তু ফ্লাওয়ার ফুটছে না। তো এটা একটা এক্সাম্পল, মানে
তো দেখানো হয়েছে নট সো মাচ ইম্পর্টেন্ট। সানফ্লাওয়ার হচ্ছে একটা লং ডে প্লান্ট। While the shoot apices modify into flowering apices, they cannot perceive photo periods. The site of perception of light or dark duration is the leaves. It has been hypothesized that there is a hormones for flowering. When plants get enough photoperiod, the hormone migrates from leaves to shoot apices to induce flowering. Next হচ্ছে vernalization, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় পরীক্ষায় কোশ্চেন আসে। It is the phenomenon in which some plants depends quantitatively or qualitatively on exposure to low temperature for flowering. ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি তাহলে ভার্নালাইজেশন কি, টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্স ফর ফ্লাওয়ারিং। আগেরটা ছিল লাইটের ওপর ডিপেন্ডেন্স ফর ফ্লাওয়ারিং, এটা হলো টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্স ফর ফ্লাওয়ারিং। কি টেম্পারেচার, কেমন টেম্পারেচার, লো টেম্পারেচার। অ্যাডভান্টেজেস কি, ইট প্রিভেন্টস প্রিককিয়াস reproductive development late in the growing session. It enables the plant to have sufficient lifetime to reach maturity. ঠিক আছে, তো লো টেম্পারেচার ফর ফ্লাওয়ারিং, ইট ইজ দ্য ভার্নালাইজেশন। Example of vernalization, some food plants, wheat, barley, they have two varieties, spring variety, winter variety. Spring variety কোনগুলো? These are normally planted in the spring and come to flower and produce grain before the end of the growing season. Winter variety, if they planted in the spring, would normally fail to flower or produce mature grain within a span of flowering session. Hence, they are planted in autumn. They germinate and over winter come out as a small seedlings, resume growth in the spring and are harvested usually around the midsummer. তো বেসিক্যালি আমরা দেখেছি ক্রপের ডিফারেন্ট ভ্যারাইটি হয়, ডিফারেন্ট টাইমে তাদেরকে প্লান্ট করা হয়। ভার্নালাইজেশন ইন বাইএনিয়াল প্ল্যান্ট, ঠিক আছে, biennial and monocarpic plant that normally flower and die in the second session, like sugar beet, cabbages, carrots, etc. Subjecting the growing of biennial plant to a cold treatment stimulates a subsequent photoperiodic flowering response. ঠিক আছে, তো বেসিক্যালি এখানে এক্সাম্পলসগুলো দেখানো হয়েছে কোথায় কোথায় ভার্নালাইজেশনের অ্যাপ্লিকেশন হয়, খুব ইম্পর্টেন্ট নিটের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামের জন্য। তোর কোশ্চেন আসবে হোয়াট ইজ ভার্নালাইজেশন, give example, mention its advantages. তো দুখানা অ্যাডভান্টেজ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া রইলো, ডেফিনেশন দেওয়া রইলো। নিটের জন্য এই ভার্নালাইজেশন আর ফটোপিরিয়ডিজম খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ভালো করে পড়বি। আর এখানে শর্টে দেওয়া আছে, বইতে থেকে আর একটু ডিটেলে পড়ে নিবি। কোন হরমোন ভার্নালাইজেশনে রোল প্লে করে, কোন হরমোন ফটোপিরিয়ডিজমে রোল প্লে করে, কিভাবে করে, অল্প স্বল্প করে যতটা আর কি পসিবল নিজের পক্ষে একটু দেখে নিবি। মেনলি জিব্বারেলিন ভার্নালাইজেশনে রোল প্লে করে, জিব্বারেলিন। ওকে, জেনে রাখ। এবার কিভাবে রোল প্লে করে এটা বইতে লেখা আছে, বুঝতে পারবি পড়লে, না বুঝতে পারলে দরকার নেই, ছেড়ে দিবি। ইজি জিনিসপত্র অত লাগবে না। ক্লিয়ার? তাহলে ভার্নালাইজেশন বা ফটোপিরিয়ডিজম দুক্ষেত্রেই কিন্তু জিব্বারেলিনের একটা যথেষ্ট ভূমিকা আছে, ইম্পর্টেন্স আছে। ক্লিয়ার? সো এখানে আমি এন্ড করছি। ওকে, এখানে আমাদের লেকচার আজকের মতন শেষ হলো।